গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমরা পড়ব ক্লাস 6-এর ভূগোল, আমাদের পৃথিবী। আজকে আমরা আমাদের পৃথিবীর প্রথম অধ্যায় অর্থাৎ আকাশ ভরা সূর্য তারা, এই প্রথম চ্যাপ্টারটা পড়ব। আকাশ ভরা সূর্য তারা, এই অধ্যায়টায় আমরা প্রথমে জেনে নিই অধ্যায়টায় কী কী পড়ার আছে। এই অধ্যায়টায় মূলত মহাবিশ্ব নিয়ে বলা হয়েছে, মানে মহাবিশ্বে কী কী আছে, সূর্য, তারা, বিভিন্ন গ্রহ, ছায়াপথ, আরও অনেক কিছু, যেগুলো আমরা পৃথিবী থেকে খালি চোখে দেখতে পাই না, সেরকম অনেক কিছু নিয়ে আমরা এই অধ্যায়ে পড়ব। এই মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে বা বিভিন্ন গ্রহগুলো বা কিভাবে সূর্যের চারিদিকে ঘুরছে, সব কিছু সম্পর্কে আমরা এই আকাশ ভরা সূর্য তারা অধ্যায়ে পড়ব। তাহলে দেরি না করে আজকে আমাদের পড়া শুরু করছি। আর পড়ানো ভালো লাগলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে নেবে। এর আগে তোমাদের ইতিহাসে 2টো চ্যাপ্টার পড়ানো রয়েছে, ওগুলো একবার দেখে নিও। তাহলে দেরি না করে আজকে আমাদের ভূগোলের প্রথম অধ্যায় শুরু করছি। মহাবিশ্ব, এই যে বললাম আমরা আকাশ ভরা সূর্য তারা অধ্যায়ে মহাবিশ্ব সম্পর্কে পড়ব। প্রথমে তাহলে জেনে নেব মহাবিশ্ব কি। আচ্ছা, মহাবিশ্ব হচ্ছে গিয়ে দিনের বেলা আমরা যে সূর্য, রাতের আকাশের চাঁদ, এছাড়া যে অসংখ্য তারা বা আলোক বিন্দু দেখতে পাচ্ছি তাদেরকে একসাথে বলা হয় জ্যোতিষ্ক। এই কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি নিয়ে তৈরি হয়েছে আমাদের এই মহাবিশ্ব। যে আমি এখানে অনেকগুলো নাম বললাম, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, এই সব কিছু সম্পর্কে তোমরা ধীরে ধীরে এই অধ্যায়টার মধ্যেই জানবে। এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্ব কি, এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে বা মহাবিশ্বে কি কি আছে, এই যে জানার ইচ্ছে মানুষের মধ্যে, এই জানার ইচ্ছে বহু প্রাচীন কাল থেকে মানুষ এই নিয়ে গবেষণা করতে শুরু করেছে বা জানতে চেষ্টা করেছে। প্রথমের দিকে যখন তাদের কাছে কোনো যন্ত্র ছিল না, তখন তারা বিভিন্নভাবে পৃথিবী থেকে বসে পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু সেগুলো জানার চেষ্টা করত। এই যে মহাকাশ সম্পর্কে বা মহাবিশ্ব সম্পর্কে জানার যে চেষ্টা, এটা হচ্ছে বিজ্ঞানের সবথেকে পুরনো চর্চা, আর এটাকেই বলা হয় জ্যোতির্বিজ্ঞান। এই জ্যোতির্বিজ্ঞানের মধ্যে কী কী পড়ে? চাঁদ, সূর্য, দিন, কিভাবে দিন হচ্ছে, কিভাবে মাস হচ্ছে, সময় গণনা, এই সব কিছু পড়ে জ্যোতির্বিজ্ঞানের মধ্যে। আর আদিমকালে যখন ঘড়ি, কম্পাস বা ক্যালেন্ডার ছিল না, তখন কিন্তু এই চাঁদ, সূর্য, তারাদের অবস্থান, এই সব কিছু দেখে কিন্তু দিন, মাস বা বছর গণনা করা হতো। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান বলতে মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান, মহাকাশ সম্পর্কে জানা, চাঁদ, সূর্য, ধূমকেতু, উল্কা, ছায়াপথ, এই সকল বিষয় নিয়ে যে জ্ঞান চর্চা হয় তাকেই বলা হয় জ্যোতির্বিজ্ঞান। এবার আমরা আসি মহাবিশ্ব। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এই নিয়ে প্রাচীন কাল থেকেই মানুষের মধ্যে একটা জানার ইচ্ছে রয়েছে। তারা মানুষ বিভিন্ন রকম গবেষণা চালিয়েছে, বিভিন্নভাবে জানার চেষ্টা করেছে। তবে এই মহাবিশ্ব সৃষ্টি কিভাবে হয়েছে তা নিয়ে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছে। এরকম এক আধুনিক মত অনুযায়ী বলা হয় মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা সময় একটা বালির কণার থেকেও অনেক ছোট ছিল। কি হয় যে একটা সময় এই বালির কণাগুলো মানে প্রায় 1400 কোটি বছর আগে এই বালির কণাটা প্রসারণ করতে শুরু করে, অর্থাৎ সেটা ছড়িয়ে পড়তে শুরু করে প্রায় 1400 কোটি বছর আগে। আর সেখান থেকে ধীরে ধীরে সৃষ্টি হয় প্রচুর শক্তি। সেই শক্তি থেকে কোটি কোটি বছর ধরে নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, ধূমকেতু, উপগ্রহ, উল্কা প্রভৃতি সৃষ্টি হয়েছে। আর মহাবিশ্বের সব কিছু চলমান অবস্থায় আছে, মানে কোনো কিছু মহাবিশ্বে স্থির নয়। আমরা জানি সূর্য স্থির, আসলে সূর্য স্থির নয়, সূর্যও কিন্তু একটু একটু করে সরছে। হ্যাঁ, অন্যান্য গ্রহ যতটা স্পিডে ঘোরে সূর্যর চলন বা সূর্য কিন্তু অতটা স্পিডে চলে না, কিন্তু সূর্য কিন্তু ওখানে সরছে। মহাবিশ্বের কোনো কিছু স্থির অবস্থায় থাকতে পারে না, সবই চলমান।
দেখো তোমাদের বইতেও বলেছে মহাবিশ্বে কোনো কিছু স্থির নয়, সব কিছুই চলমান অবস্থায় রয়েছে। সব কিছুর থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে মহাবিশ্বে। আর এই মহাবিশ্ব, যে সীমাহীন মহাবিশ্বর কথা আমরা পড়ছি, সেই মহাবিশ্ব কতটা বিস্তৃত বা মহাবিশ্বের মধ্যে আরও কি আছে, এছাড়াও মহাবিশ্ব সম্পর্কে আরও অনেক তথ্য জানার জন্য প্রতিনিয়ত বৈজ্ঞানিকরা গবেষণা করে চলেছে। মানুষ এখনও মহাবিশ্ব সম্পর্কে জানার চেষ্টা করেছে। আসলে মানুষ এখনও অবধি মহাবিশ্ব সম্পর্কে যেইটুকুই জানতে পেরেছে তা খুবই সামান্য। মানে মহাবিশ্বতে আরও অনেক কিছু আছে যা মানুষ বা আমরা এখনও জেনে উঠতে পারিনি। তোমরা জেনে থাকবে প্রতিনিয়তই নতুন নতুন গ্রহ আবিষ্কার হয়, বিভিন্ন উল্কাপিণ্ড কথা জানা যায়, সবই মহাবিশ্বে রয়েছে এবং এগুলো ধীরে ধীরে জানার চেষ্টা করা হচ্ছে। এবার আমরা জানব নীহারিকা বা নেবুলা। নীহারিকাকে ইংলিশে বলা হচ্ছে নেবুলা। নীহারিকা কি? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণ ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়েছিল তা হলো নীহারিকা। এই নীহারিকা থেকে বিভিন্ন সময় তারা বা নক্ষত্রের জন্ম হয়েছে। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে, আর তাদের মধ্যে তৈরি হয় বিভিন্ন শূন্যস্থান, অর্থাৎ বিভিন্ন ফাঁক তৈরি হয়ে যায়। সেই যে পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে সেগুলোর মধ্যে একটা গতি সৃষ্টি হয়, একটা মোশন সৃষ্টি হয়। আমরা জানি যে মহাকাশে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ভীষণ গতিতে ঘুরছে, তো সেরকমই একটা গতির সৃষ্টি হয়। সেই গতির জন্য কি হয়, একটা জমাট বাঁধা পদার্থের সঙ্গে আরেকটা পদার্থ ধাক্কা লাগতে থাকে। ধাক্কা লাগতে লাগতে একটা প্রকাণ্ড জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। এইভাবেই ধীরে ধীরে বিভিন্ন নক্ষত্রের সৃষ্টি হয়েছে মহাবিশ্বে। এরপরে আসি ছায়াপথ। ছায়াপথ কি? ছায়াপথ হচ্ছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে ছায়াপথ গঠিত হয়। এরকম ছায়াপথ মহাকাশে অনেক রয়েছে। আমাদের পৃথিবী যে ছায়াপথের মধ্যে রয়েছে তার নাম আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে অনেক কিছু আছে। আমরা যে সূর্য দেখতে পাই সেই সূর্য এই আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে রয়েছে। এই আকাশগঙ্গা ছায়াপথ একটা বিশাল আকারের ছায়াপথ। এটার আকৃতি হচ্ছে গিয়ে প্যাঁচানো, এটি প্যাঁচানো আকৃতির। এর মধ্যে প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা এগুলো রয়েছে এই আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে। আকাশগঙ্গা ছায়াপথ প্যাঁচানো, এছাড়াও ডিম্বাকৃতির ছায়াপথ হয়, এছাড়াও আরও বিভিন্ন আকৃতির ছায়াপথ হয়। এরকম অনেক ছায়াপথ, যেমন আকাশগঙ্গা একটা ছায়াপথ, সেরকম অনেক ছায়াপথ মহাকাশের মধ্যে রয়েছে। এবং সেই এক একটা ছায়াপথের মধ্যে যেমন আমাদের সূর্যর একটি নক্ষত্র, সেরকম অন্যান্য ছায়াপথের মধ্যেও কিন্তু এরকম নক্ষত্র রয়েছে। খালি চোখে আমরা রাতের বেলা যে যতগুলো তারা দেখতে পাই, পৃথিবী থেকে যতগুলো তারা দেখতে পাই, সবগুলো আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত, অর্থাৎ আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে রয়েছে। এই আকাশগঙ্গা ছায়াপথটা অনেক বড়। তার আয়তন যদি বলা যায়, আকাশগঙ্গা ছায়াপথের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব 28,000 আলোকবর্ষ। এই আলোকবর্ষকে আমরা পরেই পড়ব। তোমাদেরকে বলে রাখি, এক আলোকবর্ষ সমান সমান হয় 946 কোটি কিলোমিটার। এক আলোকবর্ষ সমান সমান কত হয়? 946 কোটি কিলোমিটার। সেরকমই ওই আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে যে সূর্যের দূরত্ব, সেটা থেকে 28,000 আলোকবর্ষ। তাহলে বুঝতে পারছো যে আমাদের ছায়াপথটা, যে আকাশগঙ্গা ছায়াপথটা ঠিক কতটা বড়। সূর্য যদি প্রতি সেকেন্ডে 250 কিলোমিটার গতিবেগে ছায়াপথকে কেন্দ্র করে একবার প্রদক্ষিণ করতে সূর্যের যেটা সময় লাগবে, সেটা হচ্ছে গিয়ে 22.5 কোটি বছর। মানে সূর্যের ওই ছায়াপথটিকে, আকাশগঙ্গা ছায়াপথকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগবে 22.5 কোটি বছর। কত কিলোমিটার বেগে? 250 কিলোমিটার প্রতি সেকেন্ডে। মানে সূর্য যদি প্রতি সেকেন্ডে 250 কিলোমিটার যায়, তাহলে তার ওই পুরো আকাশগঙ্গা ছায়াপথকে প্রদক্ষিণ করতে, অর্থাৎ সম্পূর্ণ ঘুরতে সময় লাগবে 22.5 কোটি বছর। তাহলে এতটাই বড় আকাশগঙ্গা ছায়াপথ। এরপর আসি নক্ষত্র। আচ্ছা, নক্ষত্র কি? নক্ষত্র হচ্ছে মহাকাশে থাকা একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো আছে। অর্থাৎ বলা যেতে পারে
নক্ষত্র হচ্ছে একটা প্রকাণ্ড আগুনের গোলা, আগুনের বল, যার নিজস্ব আলো আর উত্তাপ আছে, তাদেরকে আমরা নক্ষত্র বলবো। এরকম প্রশ্ন শর্ট কোশ্চেনে বা টিক মারাতে দিতে পারে যে নক্ষত্রের আলো, উত্তাপ নিজস্ব আলো আছে, নেই। তাহলে তখন আমরা লিখব নক্ষত্রের নিজস্ব আলো আছে কিন্তু গ্রহের নিজস্ব আলো নেই। গ্রহ সূর্যের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের নিজস্ব আলো আছে এবং তার নিজস্ব উত্তাপ রয়েছে। আর এই নক্ষত্র, কোন নক্ষত্র কতটা উত্তপ্ত সেটা তার রং দেখে বোঝা যায়। ছোট লাল রঙের তারার উষ্ণতা সবচেয়ে কম, আকাশে এরকম তারার সংখ্যাই বেশি। তারপরে আসে মাঝারি হলুদ তারা। এই মাঝারি হলুদ তারার উষ্ণতা আরেকটু বেশি। তারপরে আসে নীল রঙের তারা। এই নীল রঙের তারার আকৃতি বড়, বিরাট নীল, তার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং এরা বেশি উজ্জ্বল। আর সব থেকে বেশি হচ্ছে কি সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতাও সব থেকে বেশি এবং এরা আকারেও বড় হয়। এদের এই সাদা তারাগুলোকেই আমরা খালি চোখে দেখতে পাই। এভাবেই তারার রং দেখে কোন তারা বেশি উজ্জ্বল, মানে কোন তারা বেশি উত্তপ্ত সেটা বোঝা যায়। এরপরে হচ্ছে আলোকবর্ষ। একটু আগে তোমাদের আলোকবর্ষ বললাম। আলোকবর্ষ কি? আলোকবর্ষ হচ্ছে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় সেটাকে বলা হয় আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান 946 কোটি কিলোমিটার। এই আলোকবর্ষ দিয়ে কী করা হয়? এই আলোকবর্ষ এককের সাহায্যে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে যত নক্ষত্র, ছায়াপথ বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, এই সব কিছু তারা আলোকবর্ষর সাহায্যে মাপে। মহাকাশে যা কিছু রয়েছে সব কিছুর দূরত্ব এই আলোকবর্ষ এককের সাহায্যে মাপা হয়। সূর্যের পরে আমাদের সবথেকে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। এই প্রক্সিমা সেন্টাউরি রয়েছে প্রায় 41 লক্ষ কিলোমিটার দূরে। আর যাকে আলোকবর্ষ এককে যদি মাপি সেটা হবে পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ দূরে। আর পৃথিবী থেকে যদি সূর্যের দূরত্ব দেখি তাহলে মাত্র 15 কোটি কিলোমিটার দূরে, মাত্র 15 কোটি কিলোমিটার দূরে। আর প্রক্সিমা সেন্টাউরি কি বললাম? 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে। আর এই সূর্য আমাদের তাহলে কি পৃথিবীর অনেকটাই কাছে, আর এতটা কাছে আছে বলেই আমরা সূর্যকে গোল থালার মতো দেখতে পাই বা একটু সাইজে বড় দেখতে পাই। সূর্য থেকে পৃথিবীর আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আর এই 8 মিনিট 20 সেকেন্ডটা না বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন রকম, মানে 8 মিনিটটা ফিক্স থাকে, 20 সেকেন্ডটা অনেক জায়গায় 27 সেকেন্ড বা 27 কিছু এরকম দেওয়া থাকে। তো তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে 8 মিনিট 20 সেকেন্ড। কারণ তোমরা অনেকেই অনেক সহায়িকা বই পড়ো, তো সেখানে বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া থাকবে, কিন্তু তোমরা যেটা পড়বে তোমাদের বইতে যেটা রয়েছে সেটাই করবে 8 মিনিট 20 সেকেন্ড। এরপর আমরা আসি নক্ষত্রমণ্ডল। নক্ষত্রমণ্ডল কি? নক্ষত্রমণ্ডল হচ্ছে কাছাকাছি থাকা অনেকগুলো তারার ঝাঁক। আমরা যখন রাতের আকাশে তারা দেখি, ভালো করে আকাশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে একটা জায়গায় বেশ অনেকগুলো তারা ঝাঁক বেঁধে রয়েছে, এক জায়গায় রয়েছে। এই যে ঝাঁক বাঁধা তারাগুলো সেগুলোকে বলা হয় নক্ষত্রমণ্ডল। এই কাছাকাছি থাকা নক্ষত্র মণ্ডলগুলিকে বিভিন্ন কাল্পনিক রেখার সাহায্যে যোগ করে বিভিন্ন আকৃতির তৈরি হয়। এরকম একটি তারার ঝাঁক যেটা উত্তর আকাশে দেখা যায়, যার আকৃতি অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো, একে বলা হয় সপ্তর্ষি মণ্ডল। আরেকটি যেটা দেখা যায় ইংলিশ এম অক্ষরের মতো, যার নাম ক্যাসিওপিয়া। আরেকটি রয়েছে যার নাম বকমণ্ডল, যেটিকে ক্রুশ চিহ্নের মতো দেখতে হয়। আর একটা খুব সুন্দর নক্ষত্রপুঞ্জ যার নাম কালপুরুষ। এই কালপুরুষকে কল্পনা করা হয় পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে। এছাড়াও আরও অনেক আকৃতির নক্ষত্র থাকে, সেগুলো তোমরা আবার পরে পড়বে। আচ্ছা, এবার একটা বড় প্রশ্ন আসে, আমরা রাতের আকাশে তারাকে দেখতে পাই, দিনের বেলা কেন দেখতে পাই না? এই দিনের বেলা তারাকে না দেখতে পাওয়ার অন্যতম কারণ হচ্ছে সূর্যের আলো।
সূর্যের আলো এতটাই প্রখর থাকে দিনের বেলায় যে আমরা তারার মিটমিট আলোকে দেখতে পাই না, বা আমাদের চোখ তারার মিটমিট আলোকে দেখতে পায় না। যেরকমই সূর্যের আলোতে যদি আমরা টর্চ লাইট জ্বালাই, টর্চের আলো দেখতে পাবো না, কিংবা ঘরের টিউবলাইট জ্বালা অবস্থায় টর্চ লাইট জ্বালালে তার আলোটাকে ভালো করে আমরা বুঝতে পারবো না। সেরকমই সূর্যের আলো এতটা প্রখর থাকে যে আমরা দিনের বেলায় তারাকে দেখতে পাই না। এই নয় যে তারা চলে যায় না, তারা থাকে, কিন্তু আমরা তারাকে দেখতে পাই না। তারপর হচ্ছে গিয়ে আমরা রাতের বেলা যখন তারাগুলোকে দেখি সেগুলো মিটমিট করছে। তো সেগুলো কেন মিটমিট করে? আসলে তারা কিন্তু মিটমিট করে না। আমরা যদি মহাকাশে গিয়ে তারাকে দেখি, দেখো তারা মিটমিট করছে না, তারা স্থির। কিন্তু আমরা পৃথিবী থেকে যখন তারাকে দেখছি, তারাগুলো মিটমিট করছে। কেন মিটমিট করছে? তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে বায়ুমণ্ডল। আসলে পৃথিবীকে চারিদিক থেকে চাদরের মতো ঘিরে রেখেছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল পেরিয়ে অত দূর থেকে যখন আলোগুলো, তারার আলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, তখন সেই আলোগুলো কেঁপে যায়। সেই কারণে আমরা ওগুলোকে মিটমিট করতে দেখি, তারাগুলোকে মিটমিট করতে দেখি। তারার সম্পর্কে আমরা জানি, আরও কিছু কথা জেনে নিই। যেমন খালি চোখে মানে কোনো টেলিস্কোপ বা দূরবীন ছাড়া আমরা 6000 মতো তারাকে দেখতে পাবো। উত্তর আকাশে দেখা যায় একটি উজ্জ্বল তারা, তার নাম হচ্ছে ধ্রুব তারা। এই ধ্রুব তারা উত্তর আকাশে থাকে এবং এটি খুব উজ্জ্বল হয়। এই ধ্রুব তারা দিয়েই প্রাচীনকালে নাবিকেরা দিক নির্ণয় করত। মানে যখন কম্পাস ছিল না, দিক নির্ণয় করার কোনো যন্ত্র ছিল না, তখন তারা এই ধ্রুব তারাকে দেখে দিক নির্ণয় করত। মানে উত্তর দিকটা ঠিক করতে পারত, ফলে তারা কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ তারা নির্ণয় করতে পারত, এবং সমুদ্রের মধ্যে তারা ঠিকঠাক পথে এগোতে পারত। এভাবে ধ্রুব তারা দিক নির্ণয় করতে সাহায্য করেছে প্রাচীনকালে মানুষদের। এরপর আসি টেলিস্কোপ। টেলিস্কোপ কি? টেলিস্কোপ হচ্ছে একটি যন্ত্র যার সাহায্যে পৃথিবী থেকে বসে মহাকাশের বিভিন্ন জিনিস পরিষ্কারভাবে দেখা যায়। এই যন্ত্রটার মধ্যে কি লাগানো থাকে? এই যন্ত্রটির মধ্যে কাঁচ লাগানো থাকে, কাঁচ লাগানো বিশাল চোঙ থাকে, এবং প্রতিটা টেলিস্কোপে থাকে বিরাট গোলাকার গম্বুজ, যাকে বলা হয় মান মন্দির। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মান মন্দিরের ছবি, একে বলা হয় মান মন্দির। সে টেলিস্কোপ যত বেশি পাওয়ারফুল হবে, যত বেশি শক্তিশালী হবে, তত দূরের মহাবিশ্বের তত দূরের জিনিস পৃথিবী থেকে দেখা যাবে। শক্তিশালী টেলিস্কোপ থেকে দিয়ে প্রায় 200 কোটি আলোকবর্ষ দূরেরও জিনিস, মহাকাশে 200 কোটি আলোকবর্ষ দূরের জিনিস আমরা পৃথিবী থেকে বসে দেখতে পারি। এরপর রয়েছে তোমাদের সৌরজগৎ বা সৌর পরিবার। এই সৌর পরিবার আমরা পরের ভিডিওতে পড়াবো। আজ এইটুকুই থাক। যেইটুকু বোঝালাম, এখান থেকে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবে, কমেন্ট সেকশনে বলবে, আমি চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলেও বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর মন দিয়ে পড়াশোনা করো, তার সাথে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এইটুকুই, টাটা।